প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আমার পরিচয় তো আগে জানো। তো আমাদের আজকে আলোচনা বিষয় পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে ব্রিটিশ ভারতের প্রতিনিধিশীল সরকারের বিকাশ সম্পর্কে জানছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা গত ক্লাসে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন ও পলাশির যুদ্ধ সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে বাংলার অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে জানব। যখন আমি এই বিষয়গুলো আলোচনা করতে যাব, তার মধ্যে আসবে চিরস্থায়ী বন্দোবস্ত, যেটি করা হয় 1793 সালে। সে সময় বাংলার সামাজিক অবস্থা, হিন্দু ও মুসলমানদের মধ্যে অসম বিকাশ এবং ভাগ করে শাসন করার নীতি সম্পর্কে আজকে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। লর্ড কর্নওয়ালিস এর নাম তোমরা অনেকেই শুনেছ। তার করা উল্লেখযোগ্য কাজ হলো 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত। তার করা উল্লেখযোগ্য কাজ চিরস্থায়ী বন্দোবস্ত যেটি করা হয় 1793 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত করার ফলে জমির উপর মালিকানা এমনকি হস্তান্তর, পত্তন ও ইজারার ক্ষমতা জমিদাররা লাভ করেন। তাতে এক শ্রেণী যেমন লাভবান হয়, তেমনি অন্য শ্রেণী সর্বশান্ত হয়ে পড়ে। এখন আসো সে সময় সামাজিক অবস্থা সম্পর্কে। তখনকার সময় অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমলে বাংলা কিংবা পুরা ভারতবর্ষে হিন্দু জনগণের মধ্যে ধীরে ধীরে একটা শিক্ষিত মধ্যবর্তী শ্রেণী গড়ে উঠতে থাকে। তারা নিজেদের চেতনা সম্পর্কে যেমন সচেতন, একই সাথে তারা পাশ্চাত্য শিক্ষা বিমুখ না। অর্থাৎ যারা আস্তে আস্তে বুঝতে পেরেছিল যে যদি ব্রিটিশদের সাথে তাল মিলিয়ে চলতে হয়, তাহলে পাশ্চাত্য শিক্ষার বিকল্প নেই। 1835 সালে ভারত শাসন আইনের পরবর্তীতে বিভিন্ন অফিস আদালতে ফার্সির পরিবর্তে ইংরেজিকে অফিসিয়াল ভাষা হিসেবে চালু করা হয়। অফিসিয়াল ভাষা হিসেবে চালু করার পরে এদেশে মুসলমান জনগণ চাকরি ও অন্যান্য সামাজিক প্রভাব প্রতিপত্তি থেকে বঞ্চিত হন বা বৈষম্যের শিকার হন। কারণ তখনকার সময় অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমলে ভারতবর্ষের মুসলমান জনগণ তারা পাশ্চাত্য শিক্ষাবিমুখ ছিলেন। অর্থাৎ তারা পাশ্চাত্য শিক্ষা গ্রহণে আগ্রহী ছিল না। বুঝতেই পারছো তোমরা, তখনকার সময় পরিষ্কারভাবে হিন্দু ও মুসলমানদের মধ্যে ভাষাগত কারণে কিংবা শিক্ষাগত যোগ্যতার কারণেই একটা সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান ছিল। এ সময় হিন্দু ও মুসলমানদের মধ্যে যে সম্পর্ক ছিল সেটি অসম হয়। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে যে নতুন জমিদার শ্রেণীর সৃষ্টি হয়, তার প্রায় সকলেই ছিল হিন্দু। তো ধীরে ধীরে হিন্দু সম্প্রদায় ইংরেজি ভাষা ও পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান সম্পর্কে আগ্রহী হয়ে ওঠে এবং রাজা রামমোহন রায়, রাধাকান্ত দেবের শিক্ষানুরাগ এবং পাশ্চাত্য শিক্ষার প্রতি যে অনুরাগ, এটি বাংলার শিক্ষিত হিন্দু মুসলিম শ্রেণীর চেয়েও বেশি বড় করে তুলতে থাকে শিক্ষিত হিন্দু সম্প্রদায়কে। অর্থাৎ বাংলায় একটি নবজাগরণের সৃষ্টি হয় এবং শিক্ষিত মধ্যবিত্ত হিন্দু সম্প্রদায়গণ 1843 সালে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি গঠন করে। এদিকে বুঝতেই পারছো তোমরা যে সে সময় হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে অসম বিকাশ সৃষ্টি হয়। তার মানে হিন্দুরা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করার কারণে তারা ইংরেজদের সাথে তাল মিলিয়ে চলতে পারত এবং ইংরেজদের বিভিন্ন অফিস আদালতে কাজ করার সুযোগ পেত, যে সুবিধা অনেকাংশেই পেত না মুসলিম সম্প্রদায়। তার জন্য বড়ভাবে দায়ী ছিল তাদের পাশ্চাত্য শিক্ষা বিমুখতা। তারপর 1858 সালের পর স্যার সৈয়দ আহমেদ খান, নবাব আব্দুল লতিফ,
সৈয়দ আমির আলী খান আরও অনেক মনীষীদের চেষ্টায় ব্রিটিশ বিরোধিতার পুরনো নীতি কৌশল ছেড়ে ইংরেজি ভাষা শিক্ষা ও আধুনিক জ্ঞান বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়ে ওঠে। একটা সময় গিয়ে মুসলমানরা বুঝতে পারে যে ব্রিটিশদের যদি বিরোধিতা করতেই হয়, এই মুহূর্তে সামরিক বিরোধিতা করার চেয়ে তাদের সাথে কৌশলী হওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। তাই পরবর্তীতে তারাও পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করতে থাকে। এখন আমরা জানব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটি হলো ভাগ কর ও শাসন কর নীতি। ভাগ কর অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল পলিসি। এই ব্যাপারটা আসলে কীরকম? এই যে স্ট্র্যাটেজিটি মূলত এরকম, কোনো শাসক যদি কোনো জনগণ বা গোষ্ঠীকে শাসন করতে চায় এবং সেটি যদি তাদের ইচ্ছার বিরুদ্ধে হয়, তখন সবচেয়ে সহজে শাসন করা উপায় হলো ডিভাইড করা বা ভাগ করে দেওয়া। এই ভাগটি কিভাবে করতে পারে? সেটি হচ্ছে তাদের মধ্যে বিভিন্ন রকম বৈষম্য তৈরি করা। প্রশ্ন হচ্ছে বৈষম্যটি কেন তৈরি করতে হবে? কারণ একটি জনগোষ্ঠী যদি বেশি সুবিধা পায়, আর এক শ্রেণী যদি কম সুবিধা পায়, তখন পুরো যে জনগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে ঐক্যটি সহজে গড়ে উঠতে পারে না। অর্থাৎ তারা শাসক গোষ্ঠীর বিরুদ্ধাচরণ করার জন্য ঐক্যবদ্ধভাবে কোনো আন্দোলন তৈরি করতে পারে না। এই সুযোগটি সবসময় নেওয়ার চেষ্টা করত ব্রিটিশরা। তাই তারা যখন দেখলো যে হিন্দুদের যে জাতীয়তাবাদী চেতনা, এটি ক্রমশ বিকশিত হচ্ছে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে হিন্দুরা সরাসরি ব্রিটিশ শাসকদের বিরোধিতা করছে, তখন তারা আস্তে আস্তে মুসলমানদেরকে বেশি সুবিধা বা সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করলো বা আরম্ভ করলো, যাতে তারা ডিভাইড অ্যান্ড রুল পলিসি খাটাতে পারে। এবং পরবর্তীতে এই কারণে ব্রিটিশ শাসকগণ বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয়, যেটি লর্ড কার্জনের নেতৃত্বে 1905 সালে করা হয়। কিন্তু যদিও বিভিন্ন আন্দোলনের প্রেক্ষিতে 1911 সালে বঙ্গভঙ্গ রোধ ঘোষণা করে, যেগুলো আমরা পরবর্তী ক্লাসে জানব। তো আজকের মতো এই পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাসায় বসে পড়াশোনা করো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।